জনাব হুমায়ুন রশিদ, পেট্রোবাংলা সম্প্রতি তার এক আয়োজনে বলেছে যে আসলে তারা চেষ্টা করে যাচ্ছে কিন্তু গ্যাসের মজুদ মজুদ বাড়ছে না। নিজস্ব গ্যাসের উৎপাদন এখন 1800-তে নেমে আসছে এবং পেট্রোবাংলা প্রশাসন এবং তার চেয়ারম্যান যেভাবে ধারণা দিয়েছে গ্যাস সরবরাহ পরিস্থিতি খুব উন্নতি হবে আগামী কয়েক বছরে, এমন কোনো আভাস পাওয়া যাচ্ছে না এবং নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে তারা রক্ষণশীল থাকবে। তাহলে বর্তমান শিল্প এবং আগামী দিনের বিনিয়োগ এর জ্বালানি কী হবে? আপনার জ্বালানিটা এমন একটা জিনিস, একটা সভ্যতার রক্ত প্রবাহের মতন অনেকটা। এটা একটা শিল্পের রক্ত প্রবাহ। ফলে জ্বালানি সিকিউরিটিটা সবসময় অ্যাড্রেস করতে হয়। এটা লং টার্মে যে অ্যাড্রেস করতে হয়। এটা আজকে যেটা আমরা যদি কোনো কিছু নতুন করে কূপ খননের কথা বলি, আমরা যদি বলি যে বে অফ বেঙ্গলে আমরা আবার কূপ খনন করব, অনুসন্ধান করব কিংবা ড্রিলিং করব, এটা অন দ্য রিয়েলিটি এই জিনিসটা কিন্তু আমাদের পেতে অনেক সময় লাগবে। 5 থেকে 10 বছরের আগে নিশ্চয়ই না। তাহলে আমরা আগামী 5-10 বছর কোথায় থাকব? আমাদের কিন্তু সামনে এই জ্বালানি নিরাপত্তাটা অ্যাড্রেসড হতেই হবে, যেটার সাথে কিন্তু আভ্যন্তরীণ ইনভেস্টমেন্ট, বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগের একটা গ্যারান্টি, অ্যাসুরেন্স এটার সাথে রিলেটেড। এটার সাথে কিন্তু সাথে সাথে আপনার নতুন প্রজন্ম যারা ধরেন 3 মিলিয়ন লোক প্রতি বছর কর্মসংস্থানের জন্য আসছে, এদেরকে কর্মসংস্থান করার জন্য আমাদের দেশে ম্যানুফ্যাকচারিংই হোক, সার্ভিসিং সেক্টরই হোক, এই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এনার্জি সিকিউরিটিসটা একটা লং প্ল্যানে অ্যাড্রেসড হতে হবে। 2040 সালে কি দাঁড়াবে কিংবা 2050 সালে কি দাঁড়াবে, সামনে 2030 সালে কি দাঁড়াবে, কত ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কতটুকু হতে পারে, কতটুকু ডিমান্ড বাড়তে পারে, এটার উপর প্রজেকশন দিয়ে এনার্জি মিক্স করার একটা প্রয়োজনীয়তা আছে। বিশেষ করে আমাদের দেশে আমাদের এখন পর্যন্ত আমরা যেটা বিশ্বাস করি যে কিছু কোল আছে, কিছু কয়লা এখনও আছে, যেটা আমরা এক্সপ্লোর করতে পারি অল্টারনেটিভ এনার্জি সোর্সেস হিসাবে। ভোলা থেকে যদি পাইপলাইন গ্যাস আমরা যদি মেইনল্যান্ডে নিয়ে আসতে পারি, তাহলেও কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টসের অপরচুনিটি আসবে। আপনি যদি বলেন যে আপনি আগামীতে আরও গ্যাস সরবরাহ করতে পারবেন না, তাহলে কিন্তু উদ্যোক্তারা আরও বেশি কনফিডেন্স হারিয়ে ফেলবে। পেট্রো বাংলার এই ধরনের মেসেজটা আগামী ইনভেস্টার্সদেরকে ডিসকারেজ করে। আগামীর প্রজন্মরা আরও বেশি ইনভেস্ট করবে আমরা চাই। সেইটার জন্য সরকারের যেসব জায়গায় অ্যাড্রেস করা দরকার, সরকারকে অ্যাড্রেস করতে হবে, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে আছে পোর্টের যে ম্যানেজমেন্ট, হ্যান্ডলিং সিস্টেমস, আপনার ট্রান্সপোর্টেশনস, আপনার যে বিদ্যুৎ, জ্বালানি, যত রকম ইউটিলিটিস, পানি, সবগুলোকেই অ্যাড্রেস করতে হবে সরকারকে। সরকার যদি এটা প্রাইভেট সেক্টরের ঘাড়ে চাপিয়ে দিতে চায়, পারবে। সেটাও একটা পলিসি স্ট্রাকচারের মাধ্যমে যদি এই প্রাইভেট সেক্টরের ঘাড়ে চাপিয়ে দেয়, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় আরও এফিশিয়েন্টলি হ্যান্ডেল হবে, আরও এফিশিয়েন্টলি ম্যানেজড হবে। এলএনজি আমদানির সক্ষমতা এখন 1100 মিলিয়ন ঘনফুটের মতন প্রতিদিন। এবং আমার যদি অর্থসংস্থান থাকে তারপরেও তো এলএনজি আমদানি করে এই ঘাটতি মোকাবেলা করতে পারবো না। অন্যদিকে আবার পেট্রোবাংলা এই যে অনুসন্ধান কূপ, প্রায় 87টি অনুসন্ধান কূপ খনন করার একটা পরিকল্পনা চলমান আছে, আর একটি পরিকল্পনা আগামী বছর থেকে শুরু হতে যাচ্ছে। তাহলে এক অর্থে অনেকেই তো মনে করছেন যে পেট্রোবাংলা যেহেতু আগেই বলে দিচ্ছে নতুন বিনিয়োগকারীদের যে আসলে গ্যাস দেয়াটা কঠিন হবে, তাহলে বিকল্পটা কি? মানে সরকারকে কি করা উচিত? আপনার কি মনে হয় যে এলএনজি আমদানির অবকাঠামো দ্রুত উন্নয়নের জন্য সরকারকে এখনই কোনো উদ্যোগ নেওয়া উচিত? আপনার এলএনজি ইম্পোর্ট আর এলএনজি সাপ্লাইটা সলিউশন বলে আমি বিশ্বাস করি না। আপনি জানেন যে এখানে সমুদ্রে এটা আমদানি যখন হয় তখন কিন্তু অনেক ন্যাচারাল ক্যালামিটিস থাকে, বিশেষ করে ঝড় তুফান কিংবা সাইক্লোন। 1-2 মাস তো একটা চ্যালেঞ্জিং সময় থেকেই থাকে। 2 নম্বর, আজকে কিন্তু আন্তর্জাতিক বাজারে একটা সহনশীল পর্যায়ে আছে এলএনজির দাম।
আবার যে কালকে কোনো জায়গায় যুদ্ধ লাগবে না, সেই যুদ্ধের মানে এফেক্ট, চেইন এফেক্টটা দেখা যাবে না, যে এই $12-13 এলএনজি আবার $50-60 যে ঠিকবে কিনা, এটা তো আমরা জানি না। ফলে এই জায়গাটা ইজ ভেরি চ্যালেঞ্জিং। ফলে একটাই রাস্তা হচ্ছে আভ্যন্তরীণ আভ্যন্তরীণ আরও বেশি এক্সপ্লোরেশন করা, আরও বেশি মানে যেগুলা গ্যাস ফিল্ড ডেভেলপ করা যায় করতে হবে। পাশাপাশি এলএনজি যে ইম্পোর্ট হবে, এই এলএনজিটাকে ল্যান্ড বেসড করে ফেলতে হবে। যদি ল্যান্ড বেসড করা যায় তাহলে কিন্তু এই যে কিছুটা জ্বালানি নিরাপত্তা হলেও নিরাপত্তা পাওয়া যাবে। ইভেন এলএনজি ইম্পোর্ট এবং স্টোরেজ ফ্যাসিলিটিস যদি ডেভেলপ করা যায় ভবিষ্যতে, সেটাও কিন্তু একটুখানি হলেও অ্যাড্রেস করবে। তবে ইম্পোর্টেড এলএনজির চাইতে রিজিওনাল গ্যাস কানেক্টিভিটি লাইন করা যায় কি না, ভারতের ত্রিপুরাতে গ্যাস আছে, ওখান থেকে যদি কানেক্টিভিটি করা যেতে পারে, আপনার মিয়ানমারের সাথে আছে, এটা সব পলিটিক্যাল সিদ্ধান্ত। রাজনৈতিকভাবে যদি সমাধান করা যায় তাহলে হবেটা কি, এই রাজনৈতিক সমাধান হলে আমরা আমাদের ভবিষ্যতের জন্য এই যে এনার্জি সিকিউরিটিটাকে অ্যাড্রেস করতে পারবো। আমরা কিন্তু এটা কোনোভাবেই আমাদের ভাবা উচিত না আজকে সমস্যা, আজকে এটার সমাধান, এই কাজটা হবে না। আজকের সমস্যা এবং ভবিষ্যতে এই সমস্যাটা আরও বাড়বে, আরও বৃহৎ আকারে আসবে। তার আগেই আমাদেরকে রেডি হতে হবে যাতে এই সিকিউরিটিটা, বিশেষ করে এই নিরাপত্তাটা, এই জ্বালানি নিরাপত্তাটা যাতে অ্যাড্রেসড হয়। না, আপনি যেটা বললেন, সরকার ইতিমধ্যে স্থলভাগে একটি বিশেষ করে মাতারবাড়িতে একটি ল্যান্ড বেজ এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে এবং আমাদের নিজস্ব রিসোর্সও অনেক বেশি নাই। আপনি শুরুতে যেটা বলছিলেন কয়লার কথা, তো মানে আমরা কি আসলে শুধু আমদানি নির্ভর জ্বালানি দিয়ে, বা আমাদের জ্বালানি আমদানি নির্ভরতা যদি মানে 60 বা 70-এ চলে যায়, আমাদের ইন্ডাস্ট্রি সাস্টেন করতে পারবে কিনা এবং আমাদের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত থাকবে কিনা? আপনার জ্বালানি প্রথমত হচ্ছে দুটা জিনিস, একটা হচ্ছে সিকিউরিটি এবং গ্যারান্টেড সাপ্লাই। এই জ্বালানির যদি সরবরাহ বিঘ্নিত হয় তাহলে কিন্তু শিল্প কোনোভাবেই টিকবে না। 2 নম্বর হচ্ছে কম্পিটিটিভনেস। আপনি যদি জ্বালানির মূল্য এমন একটা পর্যায়ে এসে দাঁড়ায় যেটা দিয়ে ম্যানুফ্যাকচারিং কোনোভাবেই কম্পিটিটিভ হচ্ছে না, তাহলে কিন্তু দেখা যাবে যে শিল্পের জন্য এটা একটা ভয়াবহ একটা চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জগুলো আসার আগেই এই ভোক্তা যারা আছেন, এই সেক্টরের সাথে যারা জড়িত আছেন, ওনাদেরকে নিয়ে সরকারের আলোচনা হওয়া উচিত এবং এটা রেগুলার বেসিস এটা আলোচনা হওয়া উচিত, দরকার। তাহলে কিন্তু এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো। আপনি আন্তর্জাতিক বিশ্বে কিন্তু এই এমিশন ইস্যুসটাকে নিয়ে আমরা সবাই অ্যাড্রেস করছি, কিন্তু আমাদের দেশে যে ডোমেস্টিক সোর্সেস আছে, কয়লা যেখান থেকে আমরা যদি আনতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য কিছুটা হলেও একটা এনার্জি মিক্স ব্যাটার হবে, এনার্জি সিকিউরিটিটাকে অ্যাড্রেসড হবে। কোনো একটা সময় আসতেও পারে যে আমাদের আমদানিকৃত জ্বালানির দাম আমাদের কেনার সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে, কিংবা আমরা কম্পিটিটিভনেস হারাচ্ছি। ফলে কিন্তু ইনভেস্টমেন্টস বাড়বে না, ইনভেস্টমেন্টস হওয়ার চান্সেস তখন কমে যাবে। ফলে আজকেই উচিত আমাদেরকে এই জিনিসটা অ্যাড্রেস করে এনার্জি মিক্সটাকে অ্যাড্রেস করা দরকার। আমি একদম শেষ জায়গাতে আসতে চাই, যেটা হচ্ছে যে মানে 25 চলমান আছে এবং গ্যাস সরবরাহ পরিস্থিতি এবং এলএনজি আমদানি অবকাঠামো মানে সম্প্রসারণের যে অবস্থা, তাতে সহজেই বলা যায় যে আগামী 26, 27 বা 28 এই সময় পরিস্থিতির উন্নতি হবে না, বরং আরও অবনতিই হতে পারে। তাহলে ইন্ডাস্ট্রির জন্য রেমেডি কি, শর্ট টার্ম রেমেডি কি? শর্ট টার্ম বলে এনার্জি সাপ্লাইয়ে কোনো রকম রেমেডি নাই। একটাই আছে, সেটা হচ্ছে আপনি যদি স্পট থেকে এলএনজি কিনতে পারেন, কিন্তু আমাদের তো ইনফ্রাস্ট্রাকচার নাই, তাহলে শিল্প করবে কি? আমাদের স্পট থেকে যে আপনি কিনবেন, এটার জন্য আবার এফএসআরইউ লাগবে, আপনি এটার জন্য ইনফ্রাস্ট্রাকচার লাগবে, আপনার এটার জন্য আপনার ট্রান্সমিশন লাইন লাগবে, একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড।
একটার সাথে একটা ইন্টার রিলেটেড, ফলে এটাকে কিন্তু ইন্টিগ্রেটেড একটা সিস্টেমের মধ্যে আসতে হলে আমাদেরকে এই ভোক্তা এবং ভবিষ্যতের যে গ্রোথ, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কিংবা যে ডিমান্ড গ্রোথটা আসবে সেটার উপর বেসিস করে আগামী 5, 10, 15, 20 বছরের একটা মেয়াদি একটা পরিকল্পনা দরকার, শক্ত পরিকল্পনা দরকার। এই শক্ত পরিকল্পনা যদি এমনও হয় আসিয়ান গ্যাস কানেক্টিভিটির সাথে আমরা ইন্টিগ্রেটেড হতে পারি, আমরা যদি আসিয়ান এই পাওয়ার লাইনের সাথে যদি ইন্টিগ্রেটেড হতে পারি, তাহলে ওটা কিছুটা হলেও আমাদের আমাদের সিকিউরিটিটা এনশিওর্ড হওয়ার চান্সেস আছে। আমরা যদি নেপাল থেকে বিদ্যুৎ আনতে পারি, আমরা যদি ভারত থেকে আনতে পারি, আমরা কেন ইস্ট টুয়ার্ডস ইস্ট আমরা যেতে পারবো না? ফলে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে, যাতে আমাদের এই জায়গাগুলো অ্যাড্রেস হলে কিন্তু সিকিউরিটিটা অনেকটা হলেও অ্যাড্রেসড হবে। পাশাপাশি আমাদের ডোমেস্টিক এনার্জিগুলোকে এক্সপ্লোর করতেই হবে। সেটা হচ্ছে নতুন করে গ্যাস কূপ খনন এবং সাথে সাথে কয়লা আমাদের এক্সপ্লোরেশনের জন্য কাজ করে যেতে হবে। ধন্যবাদ জনাব হুমায়ুন রশিদ, এনার্জি অ্যান্ড পাওয়ারের সাথে যুক্ত হওয়ার জন্য।